নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব দম্পতি উপন্যাসের পরবর্তী তৃতীয় ও চতুর্থ অধ্যায়টি পাঠ করে। তাহলে চলুন বন্ধুরা, উপন্যাস পাঠ শুরু করা যাক। লালবিহারী রোডে ছোট্ট দোতলা বাড়ি, 4খানা ঘর বাদে রান্নাঘর ও ভাঁড়ার ঘর আছে। গদাধর স্ত্রীকে বলিলেন, বাড়ি কেমন হয়েছে? ভালোই তো। কত টাকায় হলো? 10,500 টাকা। বন্ধক ছিল, খালাস করতে আরও 2,000 লেগেছে। এত টাকা বাড়ির পেছনে এখন খরচ না করলেই পারতে, কিন্তু কলকাতায় বাড়ি একটা সম্পত্তি হয়ে রইল, তা ভুলে যেও না। আমি মেয়ে মানুষ, কি বুঝি বলো? তুমি যা বুঝো তাই ভালো। গদাধরের আড়তের কাজও এখনো ভালো চলে নাই। ভরমহাশয় পুরানো লোক, তিনি একদিন বলিলেন, এখানে কাজ দাঁড়াবে ভালো বাবু। ভরমহাশয়কে গদাধর বিশ্বাস করিতেন খুব বেশি, তার কথার উপর নির্ভর করিতেছে অনেকখানি। উৎফুল্ল হইয়া বলিলেন, দাঁড়াবে বলে আপনার মনে হয় ভরমশাই? আমার কথাটা ধরেই রাখুন বাবু, চুল পাকিয়ে ফেললাম এই কাজ করে। মুখপাতেই জিনিস বোঝা যায়, মুখপাত দেখা দিয়েছে ভালো। আপনি বললে অনেকটা ভরসা পাই। আমি আপনাকে বাজে কথা বলবো না বাবু। কলিকাতায় আসিয়া অনঙ্গ খুব আনন্দে দিন কতক কালীঘাট ইত্যাদি দেখিয়া কাটাইল। দক্ষিণেশ্বরে 2 দিন মন্দির দর্শন ও গঙ্গা স্নান করিল। দূর সম্পর্কের কে এক পিস্তুত ভাই ছিল এখানে, তাহার বাসা খুঁজিয়া বাহির করিয়া তাহার স্ত্রীর সঙ্গে কি একটা পাতাইয়া আসিল। বউবাজারের দোকান হইতে আসবাবপত্র আনাইয়া মনের মতো করিয়া ঘর সাজাইল। ছেলে দুটিকে কাছের এক স্কুলে ভর্তি করিয়া দেওয়া হইল। বাড়িতে পড়ানোর মাস্টার রাখা, এক কথায় ভালো করিয়াই এখানে সংসার পাতিয়া বসা হইল। একদিন নির্মল আসিয়া আড়তে দেখা করিল। প্রায় মাসখানিক দেখাই হয় নাই তার সঙ্গে। গদাধর খুশি হইয়া বলিলেন, আরে এসো নির্মল, দেশ থেকে এলে এখন? ভালো খবর? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হয়নি অনেক দিন, তাই এলাম একবার। খুব ভালো করেছো। যাও, বাড়িতে যাও। তোমার বউ ঠাকরুন আছেন? গিয়ে ততক্ষণ চাটা খাওগে, আমি আসছি। নির্মল নিচু গলায় বলিল, কিন্তু তোমার কাছে এসেছিলাম আরেক কাজে। আমার কিছু টাকার বড় প্রয়োজন ভাই। কেন, হঠাৎ টাকার কি প্রয়োজন হলো? বাকি খাজনার দায়ে পৈতৃক জমি বিক্রি হতে বসেছে। দেখাবো এখন সব তোমায়। কত টাকা? 100 কবে চাই? আজই দাও। তোমাকে হ্যান্ড নোট দেব তার বদলে। কিছুই দিতে হবে না তোমায়, যখন সুবিধে হবে দিয়ে দিও। নির্মল যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করিল। করিবারই কথা। সেদিনটা গদাধরের বাড়িতে থাকিয়া আহারাদি করিয়া সন্ধ্যাবেলা বলিল, চলো গদাই, তোমাকে বায়োস্কোপ দেখিয়ে আনি। গদাধর বিশেষ শৌখিন প্রকৃতির লোক নহেন। এতদিন কলিকাতায় আসিয়াছেন বটে, কিন্তু এখনও একদিনের জন্য কোনো আমোদ প্রমোদের দিকে যান নাই। নিজের আড়তে কাজকর্ম লইয়াই ব্যস্ত থাকেন। নির্মলের পীড়াপিড়িতে সেদিন সন্ধ্যাবেলাটা বায়োস্কোপ দেখিতে গেলেন। প্রতিদান বলিয়া একটা বাংলা ছবি গদাধরের মন্দ লাগিল না। অনেকদিন তিনি থিয়েটার বা বায়োস্কোপ দেখেন নাই। বাংলা ছবি এমন চমৎকার হইয়া উঠিয়াছে, তাহার সন্ধানই তিনি রাখেন না। বায়োস্কোপ হইতে বাহির হইয়া নির্মল বলিল, চা খাবে? তা মন্দ হয় না। চলো, কাছেই আমার এক বন্ধুর বাড়ি, তোমায় আলাপ করিয়ে দিই। মিনিট 5 রাস্তা দূরে একটা গলির মোড়ে বেশ বড় একখানা বাড়ির সামনে গিয়া নির্মল বলিল, দাঁড়াও, আমি আসছি। কিছুক্ষণ পরে একটি সুপুরুষ যুবকের সঙ্গে নির্মল ফিরিয়া আসিল। হাসিয়া বলিল, এই যে আলাপ করিয়ে দিই, এরই নাম গদাধর বসু। বাড়ি? গদাধর অবাক হইয়া চাহিয়া বলিলেন, আরে শচীন যে, তুমি এখানে? এসো ভাই এসো। নির্মল আমাকে বললে কে এসেছে দেখো, তুমি যে দয়া করে এসেছো। আমি ভাবলুম না জানি কে। তা তুমি সত্যি? এটা কাদের বাড়ি? আরে এসোই না, অনেক দিন দেখা শুনো নেই, সব কথা শুনি। সম্পর্কে শচীন তাহার জেঠতুতো ভাই, অর্থাৎ বড় তরফের সত্যনারায়ণ বসুর বড় ছেলে। আরবারে কুসুম বামুনির দর ভাগমাটোয়ারার সময় ইহারই উদ্দেশ্যে শ্লেষ করিয়া কথা বলিয়াছিলেন গদাধর। শচীন বকিয়া গিয়াছে, এ কথা গ্রামের সকলেই জানিত,
তবে গদাধর শুনিয়াছিলেন আজকাল সে ভালো হইয়াছে, কলিকাতায় থাকিয়া কি চাকুরি করে। গদাধর বলিলেন, নির্মলের সঙ্গে তোমার দেখাশুনো হয় নাকি? শচীন হাসিয়া বলিল, কেন হবে না? তুমি তো আর দেশের লোকের খোঁজ নাও না। শুনলুম বাড়ি করেছ কলকাতায়। হ্যাঁ, সে আবার বাড়ি, কোনো রকমে ওই মাথা গোঁজবার জায়গা। বৌদিদিকে এনেছো নাকি? অনেক দিন। আমাদের তো আর যেতে বললে না একদিন। সন্ধানী কি রাখো? আমি কি করে সন্ধান রাখি বলো? নির্মল নিয়ে এলো, তাই তোমাকে চোখে দেখলুম এই এতকাল পরে। তুমি তো গ্রাম ছাড়া আজ 3 বছরের ওপর। শচীনের সঙ্গে গদাধর বাড়ির মধ্যে ঢুকিলেন। বাহিরের ঘর পার হইয়া ছোট একটি হলঘর। হলঘরের চারিপাশে কামরা, সামনে দোতলায় উঠিবার সিঁড়ি। একটা বড় ক্লক ঘড়ি হলের একপাশে টিকটিক করিতেছে। কাঠের টবে বড় বড় পাম গাছ। শচীন উহাদের লইয়া দোতলার সিঁড়িতে উঠিতে উঠিতে ডাক দিল, ও শোভা, কাদের নিয়ে এলুম দেখো। শচীনের ডাকে একটি মেয়ে ঘর হইতে বাহির হইয়া আসিয়া সিঁড়ির মুখে দাঁড়াইল। তার পরনে সাদা সিদে কালো পাড় ধুতি, অগোছালো চুলের রাশ পিঠের উপরে পড়িয়াছে। মুখে চোখে মৃদু কৌতূহল। মুখে সে কোনো কথা বলিল না। 30-এর বেশি বয়স কোনো মতেই নয়, খুব রোগা নয়, দোহারা গড়ন, রং খুব ফর্সা। শচীন বলিল, বলো তো শোভা রানী, কে এসেছে? মেয়েটি বলিল, কি করে জানবো? আশ্চর্য এই যে মেয়েটি কাহাকেও অভ্যর্থনা সূচক একটা কথা বলিল না বটে, তবু তাহাকে অভদ্র বলিয়া মনে হইল না গদাধরের। এমন মুখশ্রী কোথায় যেন দেখিয়াছেন। দেখিয়া ভাবিয়াছিলেন বেশ চমৎকার মুখ, কিন্তু কোথায় দেখিয়াছিলেন কিছুতেই মনে করিতে পারিলেন না। সকলে উপরে উঠিলেন। বারান্দায় বেতের চেয়ার খান কতক গোল করিয়া পাতা, মাঝখানে একটা বেতের টেবিল। সেখানে শচীন তাহাদের বসাইয়া মেয়েটির দিকে চাহিয়া বলিল, ইনি শ্রীযুক্ত গদাধর চন্দ্র বসু, আমার খুড়তুতো ভাই। আমার বয়স একই, 2-1 মাসের ছোট বড়। মার্চেন্ট, গায়ে পাশাপাশি বাড়ি। গদাধর অবাক হইয়া গিয়াছিলেন। নির্মল ও শচীনে কথা কোথায় তাহাকে আনিল। শচীনের কোনো আত্মীয়ের বাড়ি হইবে হয়তো। মেয়েটিকে, গৃহস্থ বাড়ির মেয়ে কি সকলের সামনে এভাবে ডাক দিলে বাহির হইয়া আসে? তিনি নিজের গ্রামে তো দেখেন নাই, তবে কলিকাতার ব্যাপারই আলাদা। শচীন বলিল, পরিচয় করিয়ে দিই, এর সঙ্গে ইনি প্রখ্যাতনামা স্টার শোভা রানী মিত্র। নাম শুনুনি? নির্মল বলিল, এইমাত্র দেখে এলে প্রতিদান ফিল্ম, সেই ফিল্মের কমলা। গদাধর এতক্ষণ পরে বুঝিলেন। সেই জন্যই তাহার মনে হইতেছিল মেয়েটির মুখ বড় পরিচিত, কোথায় যেন দেখিয়াছেন। মেয়েটি ফিল্ম স্টার শোভারানী মিত্র। প্রতিদান ফিল্মে যে কমলা সাজিয়াছে। গদাধর ব্যবসায়ী মানুষ, ফিল্ম স্টারদের নামের সঙ্গে তার খুব পরিচয় নাই। তবে এবার কলকাতায় আসিয়া অবধি বাড়ির দেওয়ালে পাঁচিলে যত্রতত্র প্রতিদান ছবির বিজ্ঞাপন, এবং সেই সঙ্গে বড় বড় অক্ষরে শোভা রানী মিত্রের নাম গদাধর দেখিয়াছেন বটে। গদাধর একটু সংকুচিত হইয়া পড়িলেন। তাহারা গিয়েও লোক, ফিল্ম স্টারদের সঙ্গে কথা বলিবার কি উপযুক্ত? নির্মলের কাণ্ড দেখো, তাহাকে কোথায় লইয়া আসিল। সঙ্গে সঙ্গে কৌতূহল হইল খুব। ফিল্ম স্টাররা কীভাবে কথা বলে, কেমন চলে, কি খায়, কি করে, সাধারণ লোকে ইহার কিছুই জানে না। তাহার সৌভাগ্য বলিতে হইবে যে তিনি সে সুযোগ পাইয়াছেন। গিয়া অনঙ্গকে গল্প করিবার একটা জিনিস পাইলেন বটে। অনঙ্গ শুনিয়া অবাক হইয়া যাইবে। মেয়েটি এবার বেতের টেবিলের ওপারে দাঁড়াইয়া হাত জোর করিয়া নমস্কার করিল, কোনো কথা বলিল না। নির্মল বলিল, বসুন মিস মিত্র। মেয়েটি উদাসীনভাবে বলিল, হ্যাঁ বসি। আপনাদের বন্ধু চা খান তো? ও রসি রসি। গদাধর বলিতে গেলেন তিনি এখন আর চা খাইবেন না, কিন্তু সংকোচে পড়িয়া কথা বলিতে পারিলেন না। মেয়েটির আহ্বানে একটি ছোকরা চাকর আসিয়া সামনে দাঁড়াইল। মেয়েটি বলিল, ওরে রসি, চা 1, 2, 3 পেয়ালা। হাসিয়া নির্মল বলিল, কেন 4 পেয়ালা নয় কেন? মেয়েটি বলিল, আমি একবারের বেশি চা খাইনি তো, আমার হয়ে গিয়েছে বিকেলে। কর্তৃত্বের এমন দৃঢ় গাম্ভীর্যের সুরে কথা বাহির হইয়া আসিল মেয়েটির মুখ হইতে, যে তাহার প্রতিবাদে আর কোনো কথা বলা চলে না। অল্পক্ষণ পরেই মেয়েটি ঘরের মধ্যে চলিয়া গেল।
এবং নিজের হাতে দুখানি প্লেটে কেক, বিস্কুট, কমলালেবু ও সন্দেশ আনিয়া বেতের গোল টেবিলটিতে রাখিয়া বলিল, একটু খেয়ে নিন। শচীন বলিল, আমার? মেয়েটির মুখে হাসি কম, আধু গম্ভীর মুখেই বলিল, দুবার হয়ে গিয়েছে, আর হবে না। নির্মল বলিল, এই আমরা ভাগ করে নিচ্ছি। এসো শচীন। নির্মলের দিকে চাহিয়া মেয়েটি বলিল, না, ভাগ করতে হবে না, আপনারা খেয়ে নিন, চা আনি। গদাধর ভাবিলেন, এ ধরনের মেয়ে তিনি কখনো দেখেন নাই। বিনয়ে গলা পড়ে না, অথচ কেমন ভদ্রতা ও কর্তব্যজ্ঞান। কিন্তু শচীনের উপর এতটা আধিপত্য কেন? বোধহয় অনেক দিনের আলাপ, বন্ধুত্বে পরিণত হইয়াছে। সেক্ষেত্রে এরকম হওয়া সম্ভব, স্বাভাবিক বটে। সে ছোকরা চাকরটি চা আনিয়া দিল, ট্রের উপর বসানো। 3টি পেয়ালা মেয়েটি নিজের হাতে ট্রে হইতে উঠাইয়া পেয়ালাগুলি টেবিলে সাজাইয়া দিল। আগে গদাধরের সামনে, তারপরে নীলমলের ও সবশেষে শচীনের সামনে। গদাধরকে বলিল, চিনিটা দেখুন তো, আমি 2 চামচ করে দিতে বলি সব পেয়ালায়, যদি কেউ বেশি খান আবার দেওয়া ভালো। গদাধর মুখ তুলিয়া দেখিলেন, মেয়েটির ডাগর চোখের পূর্ণ দৃষ্টি তাহার মুখের উপর। কি সুন্দর মুখশ্রী, অপূর্ব লাবণ্য ভরা ভঙ্গি ঠোঁটের নিচের অংশে। গদাধরের সারা দেহ নিজের অজ্ঞাতে শিহরিয়া উঠিল। নামজাদা অভিনেত্রী শোভারানী মিত্র তাহাকে গদাধর বসুকে সম্বোধন করিয়া কথা বলিতেছে, বিশ্বাস করা শক্ত। গদাধর তখনই চোখ নামাইয়া লইলেন। বেশিক্ষণ মেয়েটির মুখের দিকে চাহিতে পারিলেন না। ছবিতে এইমাত্র যাহাকে দেখিয়া আসিলেন, সেই নির্যাতিতা মহীয়সী বধূ কমলা রক্তমাংসের জীবন্ত দেহ লইয়া, তাহার অপূর্ব মুখশ্রী লইয়া সম্মুখে দাঁড়াইয়া বলিতেছে, তাহাকেই, গদাধর বসুকে বলিতেছে, আপনার চাই কি চিনি কম হয়েছে? এমন ঘটনা কিছুক্ষণ পূর্বেও তিনি কল্পনা করিতে পারিতেন না। অথচ চিনি আদৌ ঠিক ছিল না। চিনির অভাবে চা তেতো বিস্বাদ। চায়ে 4 চামচের কম চিনি তিনি কখনো খান না বাড়িতে। ইহা লইয়া অনঙ্গ তাহাকে কত খেপাইত, তোমার তো চা খাওয়া নয়, চিনির শরবত খাওয়া। চিনির রসে কাপের সঙ্গে ডিশের সঙ্গে ইঁটে জড়িয়ে যাবে, তবে হবে তোমার ঠিক মতো চিনি। কিন্তু এ তো আর অনঙ্গ নয়, এখানে সমীহ করিয়া চলিতে হইবে বই কি। শচীন বলিল, তোমরা এদিকে গিয়েছিলে কোথায়? হাসিয়া নির্মল বলিল, আমরা এইমাত্র প্রতিদান দেখে ফিরলুম। কেমন লাগলো? বেশ লেগেছে, বেশ করেই এর পার্ট। ওহ! মেয়েটি গদাধরের দিকে চাহিয়া সরাসরিভাবে জিজ্ঞাসা করিল, আপনার কেমন লাগলো? গদাধর সংকুচিত অভিভূত হইয়া পড়িলেন। এমন ধরনের সুন্দরী শিক্ষিতা মহিলার সঙ্গে কথা বলার সৌভাগ্য ঘটা দূরের কথা, এর আগে এমন মহিলা তিনি চোখেও দেখেন নাই। শিক্ষিতা নিশ্চয়ই, কারণ ওই ছবির মধ্যে এর মুখে যেসব বড় বড় কথা আছে, যেমন সব গান ইনি গাহিয়াছেন, যেমন ইহার চমৎকার উচ্চারণের ভঙ্গি, কথা বলিবার কায়দা, হাত পা নাড়ার ধরন ইত্যাদি দেখা গিয়াছে, শিক্ষিত না হইলে অমনটি করা যায় না। গদাধর পল্লীগ্রামে বাস করেন বটে, কিন্তু মানুষ চেনেন। তিনি বলিলেন, খুব ভালো লেগেছে। ওই যে নির্মল বললে আপনার পার্ট, ওরকম আর দেখিনি। কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে বলুন তো? দেখি, আপনারা বাইরে থেকে আসেন, আপনাদের মনে আমাদের অভিনয়ের এফেক্টটা কেমন হয় সেটা জানা খুব দরকার আমাদের। শচীন অভিমানের সুরে বলিল, কেন? আমরা বানের জলে ভেসে এসেছি নাকি? আমাদের মতের কোনো দাম নেই? সেজন্যে নয়, আপনারা সর্বদা দেখছেন, আর এরা গ্রামে থাকেন, আজ এসেছেন, কাল চলে যাবেন, এদের মতের দাম অন্যরকম। গদাধর আরও লজ্জিত ও সংকুচিত হইয়া উত্তর দিলেন, আজ্ঞে না না, আমাদের আবার মত। তবে আমার খুব ভালো লেগেছে যখন আপনাকে, মানে কমলাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, আপনার সেই গানখানা, গাছতলার পুকুর পাড়ে স্বামীর ঘরের দিকে চোখ রেখে, ওহ, সেই সময় চোখের জল রাখা যায় না। আরও বিশেষ করে ওই জায়গাটা ভালো লাগে, ওইখানটাতেই আপনার পরনের শাড়ি,
আপনার চোখের ভঙ্গি কেমন একটা অসহায় ভাব, সব মিলিয়ে মনে হয় সত্যিই পাড়াগাঁয়ের শাশুড়ির অত্যাচারে ঘর ছাড়া হয়েছে এমন একটি বউকে চোখের সামনে দেখছি। বায়োস্কোপে দেখছি, মনে থাকে না। ওখানে আপনি নিজেকে একেবারে হারিয়ে ফেলেছেন। শচীন উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল, ইয়ার্কির সুরে বলিল, বারে আমাদের গদাই, তোমাদের মধ্যে এত ছিল তা তো জানি নে। একেবারে আনন্দবাজারের ফিল্ড ক্রিটিক হয়ে উঠলে যে বাবা। মেয়েটি এক মনে আগ্রহের সঙ্গে গদাধরের কথা শুনিতেছিল। শচীনের দিকে গম্ভীর মুখে চাহিয়া ধমক দেওয়ার ভঙ্গিতে বলিল, কি ও, উনি প্রাণ থেকে কথা বলছেন? আমি বুঝেছি উনি কি বলছেন। আপনার মতো হালকা মেজাজের লোক কি সবাই? মুখ ম্লান করিয়া শচীন আগেকার সুরের জের টানিয়া বলিল, বেশ বেশ, ভালো হলেই ভালো, আমার কোনো কথা বলবার দরকার নেই, বলে যাও হে। গদাধর সংকুচিতভাবে বসিয়া রহিলেন, কোনো কথা বলিলেন না। মেয়েটি আবার গদাধরের দিকে মুখ ফিরাইয়া বলিল, হ্যাঁ বলুন, কি বলছিলেন? গদাধর বিনীত লজ্জিত হাস্যে বলিলেন, আগে ওই আমাদের মতো লোকেরা আর বেশি কি বলবার আছে বলুন? তবে শেষ দিকটাতে যেখানে কমলা কাশির ঘাটে আবার স্বামীর দেখা পেল, ও জায়গাটা আরও বিশেষ করে ভালো লেগেছে। আর ওই যে কি বললেন, মানে কমলার পরনের কাপড় ঠিক একেবারে পাড়াগাঁয়ের ওই ধরনের গেরস্থ ঘরের উপযুক্ত বাহুল্য নেই এতটুকু। আনন্দে ও গর্বের সুরে হাত নাড়িয়া মেয়েটি বলিয়া উঠিল, দেখুন, ওই কাপড় আমি জোর করে ম্যানেজারকে বলে আমদানি করি স্টুডিওতে। আমি বলি, স্বামী তো ছেড়ে দিয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এমন ধরনের পাড়াগাঁয়ের মেয়ের পরনে জমকালো রঙিন ব্লাউজ বা শাড়ি থাকলে ছবি ঝুলে যাবে। এজন্যে আমায় দস্তুর মতো ফাইট করতে হয়েছে, জানেন শচীনবাবু। আর দেখুন, ইনি পাড়াগাঁ থেকে আসছেন, ইনি যতটা জানেন এ সম্বন্ধে। সায় দেবার সুরে নির্মল বলিল, তা তো বটেই। শচীন বলিল, যাক, ওসব নিয়ে তর্কের দরকার নেই। শোভা, একটা গান শুনিয়ে দাও ওকে। গদাধর পূর্ববৎ বিনীতভাবেই বলিল, তা যদি উনি দয়া করে শুনিয়ে দেন। মেয়েটি কিন্তু এতটুকু ভদ্রতা না রাখিয়াই তাচ্ছিল্যের সুরে বলিল, হ্যাঁ, যখন তখন গান করলেই কি হয়? শচীনবাবু যেন দিন দিন ঠিক কী হয়ে উঠেছেন। গদাধর নির্বোধ নন। তিনি লক্ষ্য করিলেন শচীন মেয়েটির এ কথার উপর আর কোনো কথা বলতে সাহস করিল না, যেন একটু দমিয়া গেল। এবার কি মনে করিয়া গদাধর সাহস দেখাইলেন? তিনি ব্যবসাদার মানুষ, প্রতি বাজারে চড়া দামের মাল বায়না করিয়া অনেকবার লাভ করিয়াছেন। তিনি জানেন জীবনে অনেক সময় দুঃসাহসের জয় হয়। সুতরাং তিনি আগেকার নিতান্ত বিনয়ের ভাব ত্যাগ করিয়া অপেক্ষাকৃত দৃঢ় অনুরোধের সুরে বলিলেন, আপনি হয়তো মেজাজ ভালো হলে গান গাইবেন, কিন্তু আমি আর তা শুনতে পাবো না। শচীনের কথা এবারটা রাখুন দয়া করে, একটা গান শুনিয়ে দিন। পাকা ও অভিজ্ঞ ব্যবসাদার গদাধর ভুল চাল চালেন নাই। মেয়েটি আগেকার চেয়ে নরম ও সদয় সুরে বলিল, আপনি শুনতে চান? সত্যি? শুনুন তবে। ঘরের একপাশে বড় টেবিল, হারমোনিয়াম। মেয়েটি টুলে বসিয়া ডালা খুলিয়া পেছন দিকে ফিরিয়া হাসি মুখে বলিল, কি শুনবেন, হিন্দি না ফিল্মের গান? গদাধর কৃতার্থ হইয়া বলিলেন, কমলার সেই গানখানা করুণ দয়া করে, সেই যখন বাড়ি ছেড়ে। মেয়েটি এক মনে গানটি গাহিল। গানের মধ্যে আকাশ, বেদনা ভরা বীণার ধ্বনি, রুদ্র জ্যোৎস্না, পথ চলা প্রভৃতি অনেক সুমিষ্ট কথা ছিল, এবং আরও অনেক ধোঁয়া ধোঁয়া ধরনের শব্দ, যার অর্থ পাটির আরোদ্দার গদাধর ঠিকমতো অনুধাবন করিতে পারিলেন না। তবু তিনি তন্ময় হইয়া গানটি শুনিলেন। ইহা কি করিয়া সম্ভব হইল? এইমাত্র ছায়াছবিতে যে নির্যাতিতা বধূটিকে দেখিয়া আসিলেন, সে মেয়েটি রক্তমাংসের দেহে তাহার সম্মুখে বসিয়া গান গাহিতেছে। গান শেষ হইলে গদাধর উচ্ছ্বসিত কণ্ঠে বলিয়া উঠিলেন, চমৎকার চমৎকার। নির্মল বলিল, বাস্তবিক যাকে বলে ফার্স্ট ক্লাস। শচীন কোনো কথা বলিল না। মেয়েটি হারমোনিয়ামের ডালা সশব্দে বন্ধ করিয়া উঠিয়া আসিল, কিন্তু গান সম্বন্ধে একটি কথা বলিল না। তাহার মুখের ভাব দেখিয়া মনে হইল সে ভালো করিয়াই জানে সে যাহা গাহিবে
বাহা, ভালো হইবেই। এ বিষয়ে কতকগুলি সঙ্গীত সম্বন্ধে অজ্ঞ অর্বাচীন ব্যক্তির মতো জিজ্ঞাসা করিয়া মিথ্যা বিনয় প্রকাশ করিতে সে চায় না। গদাধর হঠাৎ দেখিলেন কথাবার্তার মধ্যে কখন রাত্রি হইয়া ঘরে ইলেকট্রিক আলো জ্বলিয়া উঠিয়াছে। তিনি এতক্ষণ খেয়াল করেন নাই। এইবার যাওয়া উচিত। আর কতক্ষণ এখানে থাকিবেন? মেয়েটি কিছু মনে করিতে পারে, কিন্তু বিদায় লইবার উদ্যোগ করিতেই শচীন বলিল, আহা, বসো না হে, একসঙ্গে যাব। আমিও তো এখানে থাকবো না। গদাধর বলিলেন, না, আমার থাকলে চলবে না, অনেক কাজ বাকি, রাত হয়ে যাচ্ছে। নির্মলও বলিল, আর একটু থাকো, আমিও যাব। উহাদের বসাইয়া রাখিয়া মেয়েটি পাশের ঘরে চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে ফিকে চাপা রঙের জর্জেট পরিয়া মুখে হালকাভাবে পাউডারের ছোপ দিয়া উঁচু গোড়ালির জুতো পায়ে ঘরে ঢুকিয়া সকলের দিকে চাহিয়া বলিল, এবার চলুন সবাই, বেরুনো যাক। শচীন বিস্ময়ের সুরে বলিয়া উঠিল, কোথায় যাবে আবার? সেজেগুজে এলে হঠাৎ? সব কথা কি আপনাকে বলতে হবে? না, তবু জিজ্ঞেস করছি, দোষ আছে কিছু? স্টুডিওতে পার্টি আছে 8:30টায়। তুমি এখন সেই টালিগঞ্জে যাবে এই রাত্রে? যাব। অগত্যা। সকলে উঠিল। শচীনের মুখ দেখিয়া বেশ মনে হইল সে নিতান্ত অনিচ্ছার সহিত এ স্থান ত্যাগ করিতেছে। মেয়েটি আগে আগে আর সকলে পিছনে চলিল। বারান্দায় যাইবার বা সিঁড়ি দিয়া নামিবার পথে মেয়েটি কাহারও সহিত একটি কথা বলিল না। রমণীর মতো গর্বে কাঠের সিঁড়ির উপর জুতার উঁচু গোড়ালির খটখট শব্দ করিতে করিতে চঞ্চলা হরিণীর মতো ক্ষিপ্র পদে নামিয়া গেল। কেবল অতি মৃদু সমিষ্ট একটি সুবাস বারান্দা ও সিঁড়ির বাতাসে মিশিয়া তাহার গমন পথ নির্দেশ করিল মাত্র। গদাধর বাড়ি ফিরিয়া সে রাত্রে হিসাবের খাতা দেখিলেন প্রায় রাত 12টা পর্যন্ত। কিন্তু অনঙ্গ যখন কাজকর্ম শেষ করিয়া ঘরে ঢুকিল, তখন কি জানি কেন শোভারানী মিত্র ফিল্ম স্টারের যে গল্পটা জমাইয়া বলিবেন ভাবিয়াছিলেন, সেটা কিছুতেই জিহ্বাগ্রে আনিয়া পারিলেন না। এই কথাটা গদাধর পরজীবনে অনেকবার ভাবিয়াছিলেন। যে গল্প অনঙ্গর কাছে করিবার জন্য কতক্ষণ হইতে তাহার মন আকুলি বিকুলি করিতেছিল, এত বড় মুখরোচক ও জমকালো ধরনের একটা গল্প, অথচ কেন সেদিন সে কথা স্ত্রীর কাছে বলিতে পারিলেন না? কি ছিল ইহার মধ্যে? সেদিন হয়তো কিছুই ছিল না, কিংবা হয়তো ছিল, গদাধর ভালো বুঝিতে পারিলেন না। অনঙ্গ বলিল, আজ কি শোবে, না খাতাপত্র নিয়ে বসে থাকবে? রাত কটা খেয়াল আছে? গদাধর হঠাৎ অনঙ্গর দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিলেন। অনঙ্গ মেয়ে মানুষ, দেখিতেও মন্দ নয়, কিন্তু কি ঠকাই ঠকিয়াছেন এতদিন। সত্যিকারের মেয়ে বলিতে যা বোঝায় তা তিনি এতদিন দেখেন নাই। আজই অন্যত্র তাহা দেখিয়া আসিলেন এইমাত্র। বলিলেন, এই যাই, আজ তো খেলেও না কিছু, শরীর ভালো আছে তো? অনঙ্গ সুকণ্ঠী নয়, গলার স্বর আরও মোলায়েম হইলেও ক্ষতি ছিল না। মেয়েদের কণ্ঠস্বর মিষ্টি হইলেই ভালো মানায়, কিন্তু সব জিনিসের মধ্যেই আসল আছে, আবার মেকি আছে। মশারি খুঁজিতে খুঁজিতে অনঙ্গ বলিল, আজ কোথাও গিয়েছিলে নাকি? রাত করে ফিরলে যে? হ্যাঁ, ওই বায়োস্কোপ দেখে এলুম কি না। অনঙ্গ অভিমানের সুরে বলিল, তা যাবে বই কি, আমায় নিয়ে গেলে না তো? কি দেখলে? একটা বাংলা ছবি। সে আর একদিন দেখো। অনঙ্গ আবদারের সুরে বলিল, কি ছবি বলো না, বলো না গো গল্পটা। সেই পুরনো অনঙ্গ, বহুদিনের সুপরিচিত সেই আবদারের সুর। কতবার কত গল্প স্ত্রীর সঙ্গে রাত 1টা 2টা পর্যন্ত জাগিয়া থাকা, গল্প করিতে করিতে। কিন্তু গদাধর বিস্ময়ের সহিত লক্ষ্য করিলেন, আজ অনঙ্গর সঙ্গে গল্পগুজব করিবার উৎসাহ যেন তিনি নিজের মধ্যে খুঁজিয়া পাইতেছেন না। খাতাপত্র মুড়িয়া ঈষৎ নিরস কণ্ঠে গদাধর বলিলেন, কি এমন গল্প? বাজে হোক বাজে, কি দেখলে বলো না লক্ষ্মীটি। বড় খাটুনি গিয়েছে আজ, কথা বলতে পারছি নে। অনঙ্গ ঠোঁট ফুলাইয়া বলিল, তা পারবে কেন, খাতাপত্র ঘাঁটবার সময় খাটুনি হয় না। লক্ষ্মীটি বলো না কি দেখলে? কাল সকালে শুনলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? সত্যি বড্ড ঘুম পাচ্ছে। অনঙ্গ রাগ করিল বটে, সঙ্গে সঙ্গে বিস্মিতও হইল। স্বামীর এমন ব্যবহার যে ঠিক নতুন তাহা নহে। ঝগড়াও কতবার হইয়া গিয়াছে দুজনের মধ্যে, কিন্তু সে ঝগড়ার মধ্যে সত্যিকার ঔদাসীন্য বা তিক্ততা ছিল না।
আজ গদাধর ঝগড়ার কথা কিছু বলিতেছেন না, খুব সাধারণ কথাই, অথচ তার নারী চিত্ত যেন বুঝিল ওই সামান্য সাধারণ অতি তুচ্ছ প্রত্যাখ্যানের পিছনে অনেকখানি ঔদাসীন্য এবং তিক্ততা বিদ্যমান। অনঙ্গ চুপ করিয়া শুইয়া পড়িল। গদাধর কিন্তু শুইয়া শুইয়া ফিল্ম অভিনেত্রী শোভারানীর ভাবনা ভাবিতেছিলেন। কথা বলিলে তাহার উপর ঘোর অবিচার করা হইবে। সত্যি তিনি এক আধবার ছাড়া তার কথা ভাবেন নাই। মেয়েদের কথা বেশিক্ষণ ধরিয়া ভাবিবার মতো মন গদাধরের নয়। তিনি ভাবিতেছিলেন অন্য কথা। তিনি ভাবিতেছিলেন জীবনটা তাঁর বৃথায় গেল। মেকি লইয়া কাটাইলেন, আসল নারী কি বস্তু তাহা কোনোদিন চিনিলেন না। আরেকটি ছবি অন্ধকারে আধো ঘুমের মধ্যেও বারবার তার চোখের সম্মুখে ভাসিয়া উঠিতেছিল। নির্যাতিত সুন্দরী বধূ কমলা শ্বশুরবাড়ি হইতে বিতাড়িতা হইয়া থরথর কম্পিত দেহে পুকুর পাড়ে এক দৃষ্টে স্বামীর ঘরের জানলার দিকে চাহিয়া আছে। দিন দুই পরে গদাধরকে দেশের আড়তের কাজে যাইতে হইবে। ভরমহাশয়ও সঙ্গে যাইবেন। অনঙ্গ স্বামীকে বলিল সেও সঙ্গে যাইবে। গদাধর বলিলেন, চলো, ভালো কথাই তো, ছেলেরাও যাবে, গিয়ে স্কুল কামাই হবে, উপায় নাই। তোমায় কিন্তু ছেলেদের নিয়ে একলা থাকতে হবে কদিন, পারবে তো? কেন, তুমি কোথায় থাকবে? আমি যাচ্ছি মোকামে পাটের সন্ধানে। নারায়ণপুর, আশুগঞ্জ, ঝিকিরগাছা এসব জায়গায় ঘুরতে হবে। 500 ঘাট সাদা পাট অর্ডার দিয়েছে ডগলাস জুট মিল। এদিকে মাল নেই বাজারে, যা আছে দরে পোষাচ্ছে না। আমি দেখি গে যাই, এখন মোকামে মোকামে ঘুরে। মাথায় এখন আগুন জ্বলছে। বাড়ি বসে থাকবার সময় আছে? বাড়িতে মোটে আসবে না। সেই মঙ্গলবারের দিকে যদি আশা ঘটে, তার আগে নয়। অনঙ্গ যাইতে চাহিল না। শুধু ছেলেদের লইয়া একা সে দেশের বাড়িতে গিয়া কি করিবে? স্বামী থাকিলে ভালো লাগিত। স্বামীকে ছাড়িয়া থাকা তার অভ্যাস নাই। বিবাহ হইয়া পর্যন্ত কেহ কাহাকেও ছাড়িয়া থাকে নাই। একা থাকিতে অনঙ্গর মন হুহু করে। ছেলেদের লইয়া মনের শূন্যতা পূর্ণ হইতে চায় না। ভরমহাশয়কে লইয়া গদাধর চলিয়া গেলেন। বিভিন্ন মোকামে ঘুরিয়া সমস্ত পাটের জোগাড় করিতে সারা দিন লাগিয়া গেল। ফিরিবার পথে একবার গ্রামের বাড়িতে গেলেন। ব্যবসা সংক্রান্ত কিছু খাতাপত্র এখানে পুবের ঘরের আলমারিতে ছিল। কমাস দেশ ছাড়া ইহার মধ্যেই বাড়ির উঠানে চিড়চিড়ে ও আমরুল গাছের জঙ্গল বাঁধিয়া গিয়াছে। ছাদের কার্নিশে বনমূলার চারা দেখা দিয়াছে। ঘরের মধ্যে চামচিকের দল বাসা বাঁধিয়াছে। গ্রামের একটি বোষ্টমের মেয়েকে মাঝে মাঝে ঘরবাড়ি দেখিতেও ঝাড় দিয়া পরিষ্কার রাখিতে বলিয়াছিলেন। প্রতি মাসে 2টি করিয়া টাকা এজন্য সে পাইবে, এ ব্যবস্থা ছিল। অথচ দেখা যাইতেছে সে কিছুই করে নাই। ভরমহাশয় বলিলেন, সে বিন্দি বোষ্টুমি তো একবারও এইদিকে আসেনি বলে মনে হচ্ছে বাবু। তাকে একবার ডেকে পাঠাই। এই ও মাসেও তার টাকা মানি অর্ডার করে পাঠানো হয়েছে। ধর্ম আর নেই দেখছি কলিকালে। পয়সা নিবি অথচ কাজ করবি নে। সন্ধ্যা লইয়া জানা গেল বিন্দি বোষ্টুমি আজ কয়দিন হইল ভিন গাঁয়ে তাহার মেয়ের বাড়ি গিয়াছে। পাশের বাড়ির সিধু ভট্টাচার্যের মেয়ে হৈম আসিয়া বলিল, মা বলে পাঠালেন, আপনি কি এখন চা খাবেন কাকা? এই যে হৈম মা, ভালো আছো? তোমাদের বাড়ির সব ভালো? বাবা কোথায়? হ্যাঁ, একরকম ভালো। বাবা বাড়ি নেই। কাকিমাকে আনলেন না কেন? হে তো মা, আড়তের কাজে একদিনের জন্যে আসা, আজই এক্ষুনি চলে যাব। তা হবে না। মা বলেছে আপনি আর ভরজ্যাঠা এবেলা আমাদের বাড়ি না খেয়ে যেতে পাবেন না। মা ভাত চড়িয়েছে, আমায় বলে দিলে তোর কাকা চা খাবে কিনা জিজ্ঞেস করে আয়। তা যাও মা, নিয়ে এসো গে। বৈকালে 3টার ট্রেনে কলিকাতা যাওয়ার কথা। দুপুরে সিধু ভট্টাচার্যের বাড়ি দুজনে খাইতে গেলেন। হৈমর মা হাসি মুখে বলিল, কি ঠাকুরপো, এখন শহুরে হয়ে পড়ে আমাদের ভুলে গেলে নাকি? বাড়িটা যে জঙ্গল হয়ে গেল, ওর একটা ব্যবস্থা করো। অনঙ্গকে নিয়ে এলে না কেন? আনবো কি বৌদি, একবেলার জন্যে আসা, তাও এখানে আসবো বলে আসিনি। ঝিকের গাছায় এসেছিলাম আড়তের কাজে, সে আসতে চেয়েছিল। একবার একদিন নিয়ে এসো ঠাকুরপো, কতদিন দেখিনি, দেখতে ইচ্ছে করে। তার চেয়ে আপনি কেন চলুন না বৌদিদি, শহর ঘুরে আসবেন, দেখাশোনাও হবে। আমাদের সে ভাগ্যি যদি হবে, তবে হাঁড়ি ঠেলবে কে দুবেলা? ও কথা বাদ দাও, তুমি যেমন অদেষ্ট করে এসেছিলাম তেমনি তো হবে। তবে একবার কালীঘাটে গিয়ে মাকে দর্শন করার ইচ্ছে আছে। বৈশাখ মাসের দিকে দেখি কতদূর কী হয়। আমায় বলবেন, আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমার ওখানে গিয়ে পায়ের ধুলো দেবেন।
বৈকালের ট্রেনে দুজনে কলিকাতায় ফিরিলেন। স্বামীকে দেখিয়া অনঙ্গ বড় খুশি হইল। কাছে বসিয়া চা ও খাবার খাওয়াইতে খাওয়াইতে বলিল, উফ, তুমি আসো না, কি কষ্ট গিয়েছে যে। গ্রামে হয় তবুও এক কথা, এ ধরো নিজের বাড়ি হলেও বিদেশ, এখানে মন ছটফট করে। হ্যাঁ, ভালো কথা, তোমাকে একদিন শচীন ঠাকুরপো খুঁজতে এসেছিল, কি একখানা চিঠি দিয়ে গিয়েছে। কই, কি চিঠি দেখি। অনঙ্গ একখানা খামের চিঠি আনিয়া স্বামীর হাতে দিল। গদাধর চা খাইতে খাইতে খাম খুলিয়া পড়িলেন। লেখা আছে, তোমার দেখা পেলাম না এসে, শুনলাম নাকি আড়তের কাজে বার হয়েছ। দেশ থেকে বাবা চিঠি লিখেছেন, তার শরীর অসুস্থ, একবার দেশে যেতে হবে। একটা কথা, শোভারানী তোমার কথা সেদিন জিজ্ঞেস করছিল, সময় পেলে একদিন এসো না, আমার ওখানে এসো, আমি নিয়ে যাব। নির্মলা এখনও কোন নগর থেকে ফেরেনি, সে একটা গুরুতর কাজ করে গিয়েছে, সেজন্য শোভারানীর সঙ্গে একবার তোমার দেখা করা জরুরি দরকার, এলে সব কথা বলবো, সেই জন্যেই শোভা তোমার খোঁজ করেছে। চিঠি পড়িয়া গদাধর বিস্মিত হইলেন। শচীন কখনো তাহার বাড়ি আসে না, আসার রেওয়াজ নাই, সে আসিয়া এমন একখানি জরুরি চিঠি দিয়া গেল। নির্মল কি করিয়াছে? শোভারানী মস্ত বড় অভিনেত্রী, তার সঙ্গে নির্মলের কি সম্বন্ধ? তাহাকেই বা তাহার নিজের দরকার, কি ব্যাপার? স্বামীর মুখ দেখিয়া অনঙ্গ কৌতূহলের সহিত বলিল, কি চিঠি গা? চিঠি ওই একটা, কোনো খারাপ খবর নয় তো? না, এ অন্য চিঠি। আচ্ছা, আমি চলে গেলে নির্মল এখানে এসেছিল? আর একদিন এসেছিল বটে, কেন বলো তো, তার কিছু হয়েছে নাকি? না, সেসব নয়, সে বাড়ি যায়নি কি না? সুধাদের সঙ্গে দেখা করেছিলে? না, আমার সময় কোথায়, কখন যাই ও পাড়ার সুধাদের বাড়ি। খেলে কোথায়? সিধুদাদের বাড়ি, হৈময়সে ডেকে নিয়ে গেল। গদাধরের কিন্তু এসব কথা ভালো লাগিতেছিল না। কি এমন ঘটিল যার জন্য শোভারানী খোঁজ করিয়াছেন? নির্মল গ্রামে ফিরে নাই, অথচ 3 দিনের মধ্যেই তাহার ফিরিবার কথা। শোভারানী বা তাহার খোঁজ করিলেন কেন? তাহার সহিত এসব ব্যাপারের সম্পর্ক কি? গদাধর স্ত্রীকে বলিলেন, কটা বাজলো দেখো তো। এই তো দেখে এলাম 7টা বাজে। কেন, এখন আবার বেরোবে নাকি? এক জায়গায় যেতে হবে এখুনি, আড়তের কাজে ফিরতে দেরি হবে। আড়তের কাজ শুনিয়া অনঙ্গ আপত্তি করিল না, নহিলে ক্লান্ত স্বামীকে সে কিছুতেই এখনই আবার বাহিরে যাইতে দিত না। গদাধর প্রথমে শচীনের বাসায় আসিয়া শুনিলেন সে বাহির হইয়া গিয়াছে, কখন আসিবে ঠিক নাই। গদাধর ঘড়ি দেখিলেন, 8টা বাজে। একা এত রাত্রে শোভারানীর বাড়ি যাওয়া কি উচিত হইবে? অথচ নির্মল কি এমন গুরুতর কাজ করিয়াছে, তাহা না কে জানিলেও তো তাহার স্বস্তি নাই। 7-5 ভাবিয়া গদাধর একাই শোভারানীর বাড়ি যাইবেন স্থির করিলেন। বাড়ির নম্বর তিনি সেদিন দেখিয়াছেন, নিশ্চয়ই বাহির করিতে কষ্ট হইবে না। বাড়ির যত নিকটবর্তী হইতে লাগিলেন, বুকের মধ্যে ভীষণ ঢিপঢিপ করিতে শুরু করিল, জীব যেন শুকাইয়া আসিতেছে, কান দিয়া ঝাল বাহির হইতেছে, বুকের ভিতরে তোলপাড়, কিছুতেই শান্ত হয় না। এমন তো কখনো হয় নাই। গদাধর খানিকটা বিস্মিত, খানিকটা ভীত হইয়া উঠিলেন। অনেকখানি আসিয়া ঠিক করিলেন, থাক, আজ সেখানে শচীনের সঙ্গে যাবাই ভালো। মহিলাদের সঙ্গে তেমন করিয়া আলাপ করা তাহার অভ্যাস নাই, কখনো করেন নাই, বড় বাধো বাধো ঠেকে। তাছাড়া তিনি যদি কিছু মনে করেন। কিন্তু গদাধর ফিরিতে পারিলেন না। উত্তেজনা ও ভয়ের পিছনে মনের গভীর গহনে একটা আনন্দের ও কৌতূহলের নেশা, সেটা চাপিয়া রাখা অসম্ভব। বাড়ি খুঁজিয়া বাহির করিয়া গদাধর খানিকক্ষণ বন্ধ দরজার সামনে চুপ করিয়া দাঁড়াইলেন। কড়া নাড়িবেন কি নাড়িবেন না, চলিয়া যাওয়াই বোধহয় ভালো। একবার চলিয়া যাইতে গিয়া আবার ফিরিয়া আসিলেন এবং মরিয়া হইয়া সজোরে কড়া নাড়া দিলেন। প্রথম 2-1 বার নাড়তেই কেহ সাড়া দিল না। মিনিট 3-4 পরে ছোকরা চাকর আসিয়া দরজা খুলিয়া বলিল, কাকে চান আপনি? গদাধর বলিলেন, মিস শোভারানী মিত্র আছেন? তাহার গলার স্বর কাঁপিয়া গেল। চাকর বলিল, হ্যাঁ আছেন, আপনার কি দরকার? আমার বিশেষ দরকার আছে, একবার দেখা করব। কি নাম বলবো? বলো গদাধর বাবু, শচীনের সঙ্গে যিনি এসেছিলেন। একটু পরে চাকর আবার ফিরিয়া আসিল, বলিল, চলুন ওপরে। উপরের হলঘর পার হইয়া সেদিনের সেই কামরাতে চাকর তাহাকে লইয়া গেল। গদাধর গিয়া দেখিলেন শোভা একটা ইজি চেয়ারে শুইয়া কি বই পড়িতেছেন, পাশের টিপয়ের উপর পেয়ালা ও ডিশ, বোধহয় এইমাত্র চা পান শেষ করিয়াছেন। গদাধর ঢুকিতেই শোভা ইজি চেয়ার হইতে আধ ওঠা অবস্থায় বলিল, আসুন গদাধর বাবু, আসুন। আগে নমস্কার। নমস্কার, বসুন। গদাধর বসিলেন। শোভারানী পড়িতে লাগিল। কিছুক্ষণ কাহারও মুখে কথা নাই।
আন্দাজ 5 মিনিট পরে শোভা হাতের বইখানি পাশের টিপয়ে রাখিতে গিয়া সেখানে চায়ের পেয়ালা দেখিয়া বিরক্তির সুরে বলিল, আহ, এগুলো ফেলে রেখেছ এখনো? ঘরে ও গোবিন্দ, এইগুলো তুলে নিয়ে যাও। গদাধর আমতা আমতা করিয়া বলিলেন, হেই গেলাম, শচীন একখানা চিঠি লিখে রেখে এসেছিল আমার বাড়িতে। আমার সঙ্গে দেখা করা দরকার নাকি নির্মলের, তাই জন্যে। এতক্ষণ পরে শোভার মুখে ঈষৎ হাসি দেখা দিল। সে বলিল, নির্মলবাবুর কথা ছেড়ে দিন, আপনি কি নির্মলবাবুর বিশেষ বন্ধু? আগে হ্যাঁ, আমি ওর বাল্যবন্ধু। নির্মলবাবুর অবস্থা ভালো নয় বোধ হয়। সেই রকমই বটে, কিন্তু সে কি করেছে বলুন তো, আমি কিছুই বুঝতে পারছি না। সে কথা আপনাকে বলে শুধু মনে কষ্ট দেওয়া। স্টুডিওর একটা চেক ভাঙাতে দিয়েছিলাম, 200 টাকার চেক। তারপর থেকেই আর দেখা নেই। আপনি যেদিন এখানে এসেছিলেন তার পরের দিন শুনেছি কোন নগরে আছে, চিঠি লিখেও শচীনবাবু উত্তর পায় না, অথচ আমার এদিকে টাকার দরকার। গদাধর বুঝিলেন শচীন যাহা গুরুতর ব্যাপার বলিতেছে তাহা তেমন গুরুতর নয়। নির্মল মাঝে মাঝে এমন করিয়া থাকে, তাহার চেক ভাঙাইতে গিয়াও সে এমন করিয়াছে। তবে তিনি বাল্যবন্ধু, তাহার বেলা যাহা করা চলে সব ক্ষেত্রে তাহা করা উচিত। নির্মলটার বুদ্ধিশুদ্ধি যে কবে হইবে। তিনি বলিলেন, তাই তো, ভারী অন্যায় দেখছি তার। আমার সঙ্গে একবার দেখা হলে আচ্ছা করে ধমকে দেব। হ্যাঁ, দেবেন তো, দেওয়াই উচিত। মৃদু উদাসীন কণ্ঠস্বর শোভার। রাগ বা ঝাঁজ তো নাই, এমনকি এতটুকু উদ্বেগের রেশ পর্যন্ত নেই। গদাধর মুগ্ধ হইলেন। এক্ষেত্রে তাহাকে সামনে পাইয়া চেঁচামেচি করা এবং টাকার একটা কিনারা হওয়া সম্বন্ধে উদ্বেগ প্রদর্শন, পরামর্শ আহ্বান করা ইত্যাদি স্বাভাবিক। পাড়াগাঁয়ের মেয়েদের মধ্যে ইহা অপেক্ষা অনেক তুচ্ছ ব্যাপার লইয়া ভীষণ চিৎকার ও রাগারাগি করিতে দেখিয়া আসিতেছেন তিনি আজীবন। কিন্তু 200 টাকার ক্ষতি সহ্য করিয়াও এমন নিরুদ্বেগ শান্ত ভাব তিনি কখনো দেখেন নাই। না মেয়েদের মধ্যে, না পুরুষের মধ্যে। গদাধর একটি সাহসের কাজ করিলেন। বিনীতভাবে বলিলেন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। শোভা বলিল, কি বলুন? আপনার টাকার দরকার বলছিলেন, ও টাকাটা আমি কাল সকালেই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। নির্মলের কাছ থেকে চেকের টাকা আমি আদায় করে নেব। আপনি? না না, আপনি কেন দেবেন? আমি 11টা পর্যন্ত আছি। আগে তা হোক, আপনি যদি কিছু মনে না করেন। শোভা আর কোনো তর্ক না করিয়া বেশ নির্বিকার কণ্ঠে বলিল, বেশ দেবেন। গদাধর কৃতার্থ হইয়া গেলেন যেন। বলিলেন, কাল সকালে কি থাকবেন? তাহলে আমি নিজেই ওটা নিয়ে আসব। আপনি আবার কষ্ট করে আসবেন কেন? কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন না হয়। গদাধর দেখিলেন এ জায়গায় অন্য কাহাকেও চেক দিয়া পাঠানো চলিবে না, নতুবা ভরমহাশয়কে পাঠাইয়া দিলে চলিত। ভরমহাশয় বা অন্য কেহ মুখে কিছু না বলিলেও নানা রকম সন্দেহ করিতে পারে, কথাটা পাঁচকান হওয়াও বিচিত্র নয় সে অবস্থায়। সুতরাং তিনি বলিলেন, তাতে কি, কষ্ট করবার কি আছে এর মধ্যে? আমি নিজেই আসবো এখন। কলকাতায় আপনি কোথায় থাকেন? আগে লালবিহারী সারোড, মানিকতলা। নির্মলবাবুকে চিনলেন কি করে? আমার গাঁয়ের লোক, এক গাঁয়ে বাড়ি। গদাধরের অত্যন্ত কৌতূহল হইল। শোভারানীর সঙ্গে নির্মলের কিভাবে পরিচয় হইল জিজ্ঞাসা করেন, কিন্তু শেষ পর্যন্ত কথাটা জিজ্ঞাসা করিতে পারিলেন না। কিছুক্ষণ আবার দুজনেই চুপ। গদাধর অস্বস্তি বোধ করিতে লাগিলেন। এবার বোধহয় যাওয়া ভালো, বেশিক্ষণ থাকা হয়তো বেয়াদপি হইবে। কিন্তু হঠাৎ উঠিনি বা কি বলিয়া? সবাই হঠাৎ বলিয়া উঠিল, চা খাবেন? গদাধর জানাইলেন, এখন তিনি চায়ের জন্য কষ্ট দিতে রাজি নন, এইমাত্র খাইয়া আসিলেন। শোভারানী আবার চুপ করিল। কিছুক্ষণ উসখুস করিয়া গদাধর বলিলেন, তাহলে আমি এবার যাই, রাত হয়ে গেল। শোভা বলিল, আচ্ছা আসুন। গদাধর উঠিলেন। এবার শোভা এমন একটি ব্যাপার করিল, তার মতো গর্বিতা মেয়ের নিকট গদাধর যাহা প্রত্যাশা করেন নাই। শোভা ইজি চেয়ার হইতে উঠিয়া সিঁড়ির মুখ পর্যন্ত তাহাকে আগাইয়া দিতে আসিল। গদাধর সমস্ত দেহে এক অপূর্ব আনন্দের শিহরণ অনুভব করিলেন। নেশার মতো সেটা তাহাকে আচ্ছন্ন করিয়া রাখিল সারা পথ। গদাধরের পক্ষে এই অনুভূতি এক নূতন যে। তিনি নিজের এই পরিবর্তনে কেমন ভীত হইয়া পড়িলেন। স্বামীকে সিঁড়িতে উঠিতে দেখিয়া অনঙ্গ বলিল, বাপরে, এত দেরি করবে তা তো বলে গেলে না। আমি বসে বসে ভাবছি। ভাবার কি দরকার আছে? ছেলে মানুষ তো নই যে পথ হারিয়ে যাব। হঠাৎ সেই অপূর্ব অনুভূতি যেন ধাক্কা খাইয়া চুরমার হইয়া গেল। সাধারণ মানুষের মতোই দৈনন্দিন একঘেয়েমি ও বৈচিত্র্যহীনতার মধ্যে গদাধর খাইতে বসিলেন। পরদিন সকালে 8টার পরে গদাধর শোভারানীর বাড়ি গিয়া কড়া নাড়িলেন।
ছোকরা চাকরটি দরজা খুলিয়া তাহাকে দেখিয়া চিনিতে পারিল এবং উপরে লইয়া গিয়া বারান্দার বেতের চেয়ারে বসাইয়া বলিল, মাইজি, নাইবার ঘরে আপনি বসুন। একটু পরে ভিজে এলো চুলের রাশি পিঠে ফেলিয়া সদ্য স্নাত শোভা শিমলের সাদা শাড়ি পরিয়া ঘরে ঢুকিয়া বলিল, এই যে এসেছেন, নমস্কার। খুব সকালেই এসে পড়েছেন, বসুন, আমি আসছি। শোভা পাশের ঘরে ঢুকিয়া দুখানা মাসিকপত্র, একখানা লেটার প্যাড ও একটা ফাউন্টেন পেন লইয়া ইজি চেয়ারটিতে আসিয়া বসিল এবং চেয়ারের চওড়া হাতলের উপর সেগুলি রাখিয়া গদাধরের দিকে চাহিয়া বলিল, তারপর? তার মুখও অন্যান্য দিনের মতো উদাসীন অপ্রসন্ন নয়, বেশ প্রফুল্ল। এমনকি ঈষৎ মৃদু হাসিও যেন কখনো অধর প্রান্তে আসিতেছে, কখনো মিলাইয়া যাইতেছে। শোভা হাসি মুখে বলিল, বসুন, চা খান। আমি এখনো চা খাইনি, স্নান না করে কিছু খাই না। আপনার তাড়া নেই তো? আজ্ঞে না, তাড়া নেই। চা কিন্তু একবার খেয়ে সেটা উচিত হয়নি। এখানে যখন সকালে আসছেন কোনো আপত্তি নেই তো? গদাধর ততস্থ হইয়া বলিলেন, আজ্ঞে না, আপত্তি কি? শোভা বলিল, ওরে নিয়ে আয়, ও লাল চাঁদ। গদাধর দেখিলেন এ এক অন্য একজন চাকর। শোভারানীর অবস্থা তাহা হইলে বেশ ভালো। 3 জন চাকর আছে, ঝিও একটা ঘুরিতেছে। ঠাকুর নিশ্চয়ই আছে। স্টার অভিনেত্রী শোভারানী নিশ্চয়ই নিজের হাতে রান্না করেন না। লাল চাঁদ ট্রেতে 2 পেয়ালা চা আর 2খানা প্লেটে ডিম ভাজা, টোস্ট ও 2টি করিয়া কলা লইয়া 2টি টিপয়ে সাজাইয়া দিয়া চলিয়া গেল। শোভা বলিল, নুন দেয়নি দেখছি, আপনাকেও দেয়নি? আহ, এদের নিয়ে? ও লাল চাঁদ, আপনি তো অনেক বেলায় চা খান, এখন 9টা বাজে। আমি? হ্যাঁ, তা হয়। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, প্রায় 7:30টা, এক দিন তার বেশিও হয়। স্টুডিওতে অনেক রাত পর্যন্ত কাজ হচ্ছে আজকাল, রাত 11টা হয় এক দিন ফিরতে। গদাধর স্টুডিওয় কি ব্যাপার ভালো জানিতেন না। কৌতূহলের সহিত জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, সেখানে কি হয়? ছবি তৈরি হয় বুঝি? শোভা বিস্ময়ের সহিত বলিল, আপনি জানেন না? দেখেননি কখনো? টালিগঞ্জের ওদিকে কখনো? আগে আমরা হলাম গিয়ে পল্লীগ্রামের লোক, আড়তদারি ব্যবসা নিয়েই দিন কেটে যায়। সত্যি কথা বলতে কখনো বা সময় পাবো, আর কখনই বা সেই টালিগঞ্জে গিয়ে স্টুডিও। হাসিয়া শোভা বলিল, তা তো বটেই। বেশ, চলুন না, একদিন আমার গাড়িতে যাবেন, আমার সঙ্গে স্টুডিও দেখে আসবেন। গদাধর কান খাড়া করিয়া শুনিলেন, আমার গাড়ি মানে? তাহা হইলে মোটরও আছে? গদাধর যাহা মনে করিয়াছিলেন তাহা নয়। এ মেয়েটির অবস্থা হয়তো তাহার অপেক্ষাও ভালো। কলিকাতার লোককে বাহিরে দেখিয়া চেনা যায় না। তিনি এতদিন পাটের ব্যবসা করিয়া পাটের ফেঁসো খাইয়া মরিলেন, মোটর গাড়ির মুখ দেখিতে পাইলেন না। অথচ মেয়েটি এই অল্প বয়সে, দেখো একবার। বিনীতভাবে তিনি উত্তর দিলেন, আগে তা গেলেই হয়। আপনি যদি, তা বরং একদিন। আরেক পেয়ালা চা? আগে না, আর কিন্তু আমার 2 পেয়ালার কমে হয় না। সারাদিনের মধ্যে 10-12 বার হয়ে যায়। স্টুডিওতে তো খালি চা আর খালি চা, না হলে পারি নে, হাঁপিয়ে পড়ি। যেমন পরিশ্রম তেমনি গরম। ঠাকুর এক পেয়ালে চা নিয়া শোভার পাশের টিপয়ে রাখিয়া তাহার মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাহিল। শোভা তাহাকে বলিল, না, এখন যা আপনি সত্যিই নেবেন না। আগে না, আমার শরীর খারাপ হয় বেশি চা খেলে। তেমন অভ্যেস নেই তো। আপনার শরীর দেখে মনে হয় বোধহয় ম্যালেরিয়া হয়ে মাঝে মাঝে। আগে হয়ে গিয়েছে, এখন কলকাতায় আর হয় না। বাড়ি করেছেন তো এখানে, বেশ, এখানেই থাকুন। শচীনবাবু আপনার ভাই হয় সম্পর্কে? ও জানেন আমাদের স্টুডিওতে কাজ করে। আমার সঙ্গে আজ দেখা হবে। এখন বলবো আপনার কথা। শচীন স্টুডিওতে কাজ করে? তা তো জানতুম না। জানতেন না নাকি? বেশ, সেই নিয়েই তো আমার সঙ্গে জানাশোনা হলো। এখানে আসে যায় মাঝে মাঝে। আমার গানগুলো একবার সুর দিয়ে ওর সঙ্গে সেট করে নিই। শচীন বাজাইতে পারে? গদাধর আগেই জানিতেন। শখের যাত্রার দলে মাসি বাজাইয়া বেড়াইয়া লেখাপড়া শিখিল না, কখনো বিষয় আশয় দেখাশোনা করিল না। সে যে কলিকাতায় আসিয়া এত বড় বাজিয়ে হইয়া উঠিয়াছে, ফিল্ম তোলার স্টুডিওতে চাকরি করে, এত বড় খবর তিনি রাখিতেন না, শুনিয়া আশ্চর্য হইলেন। চাপান শেষ হইলে গদাধর 2-1 কথার পর পুনরায় চেক বই বাহির করিলেন। একটু ইতস্তত করিয়া বলিলেন, তাহলে ক্রস চেক দেব কি? আপনার পুরো নামটা? ও, চেকখানা?
ও আপনাকে দিতে হবে না। গদাধর এমন বিস্মিত হইলেন যে তাহার মনে হইল তিনি কথার অর্থ ঠিক বুঝিতেছেন না। শোভার মুখের দিকে চাহিয়া পুনরায় বলিলেন, না মানে আমি বলছি আপনার নামটা চেকে লিখে ক্রস করে দেব কি না। শোভা এবার বেশ ভালোভাবেই হাসিল, মৃদু হাসি নয়, সত্যিকারের আমোদ আর কৌতুকের হাসি। গদাধর মুগ্ধ হইয়া গেলেন সেই অতি অল্প 2-1 সেকেন্ডের মধ্যেই। হাসিলে যে সব মেয়ে যথার্থ সুন্দরী, তাদের চোখে মুখে কি সৌন্দর্য মোহ ফুটিয়া ওঠে। গদাধর পাটের বস্তা ওজন করিয়া মোকামে মোকামে ঘুরিয়া কাল কাটাইয়াছেন এতদিন, তা কখনো দেখেন নাই। হাসিতে হাসিতে শোভা বলিল, আপনি ভারী মজার লোক, বেশ লাগে আপনাকে শুনতে পেলেন। কি বলছি, ও চেক দিতে হবে না আপনাকে। কেন বলুন তো? আপনার বন্ধু নিয়ে গেল টাকা আমার কাছ থেকে ঠকিয়ে, আপনি কেন দণ্ড দেবেন? গেল, যাকগে, আমারই গেল। না না, তা কখনো হয়? আমার তো বন্ধু, ও অভাবী লোক, ঠিক যে ঠকিয়ে নিয়েছে তা নয়, ও টাকা আমি আদায় করব। নিন আমার কাছ থেকে। আপনার পুরো নামটা? শোভার মুখশ্রী ও চোখের দৃষ্টি অত্যন্ত সদয় হইয়া আসিয়াছে। সে গর্বিত উদাস ভাব আর ওর মুখে চোখে নাই। 2 হাত অদ্ভুত নাচের ভঙ্গিতে সামনের দিকে প্রসারিত করিয়া সে বলিল, না আমি বলছি, কেন 200 টাকা মিথ্যে দণ্ড দেবেন? যদি আদায় করতে পারি আমিই করব। আমি ফিল্মে কাজ করি, অনেক লোকের সঙ্গে মিশি, রোজ মানুষ চিনি। আপনার বন্ধুটি আপনার মতো ভালো মানুষ লোককে কখনো টাকা শোধ করবে না, কিন্তু আমার কাছে করবে। চেক বইটা পকেটে ফেলুন। গদাধর চুপ করিয়া রহিলেন। আর কিছু বলা ভদ্রতা সঙ্গত হইবে না হয়তো। জোর করিয়া কাহাকেও টাকা গছাইতে আসেন নাই তিনি। শোভা বলিল, কিছু মনে করেননি তো? হাগে না, এর মধ্যে মনে করার কি আছে? তবে শচীনবাবুকে কিছু বলবার থাকে তো বলুন, স্টুডিওতে দেখা হবে। আমি এখানে এসেছিলুম এই কথাই বলবেন, তাছাড়া আর কি। তাহলে আমি উঠি আজ, নমস্কার। গদাধর সিঁড়ি দিয়া নামিবার সময় এবারও শোভা সিঁড়ির মুখে আসিয়া দাঁড়াইল। দরজা দিয়া বাহির হইবার সময় গদাধর দৈবাত একবার উপরের দিকে চাহিতেই শোভার চোখের সাথে চোকাচোকি হইয়া গেল। গদাধর ভদ্রলোক, লজ্জিত হইলেন। অমনভাবে চাওয়া উচিত হয় নাই। মনে কি উনি করিলেন? মেয়েটি অদ্ভুত। কাল বলিয়া দিল টাকা আনিতে, অথচ আজ কিছুতেই লইতে চাহিল না। টাকা এভাবে কে ফিরাইয়া দেয় আজকালকার বাজারে? বিশেষ তিনি যখন যাচিয়াই দিতে গিয়াছিলেন। সেদিন সারাদিন আড়তের কাজকর্মের ফাঁকে মেয়েটির মুখ কিছুতেই যেন মন হইতে দূর করিতে পারিলেন না। সেই সদ্য স্নাতা মূর্তি, হাসি হাসি সুন্দর মুখ, দয়াদ্র ডাগর চোখ দুটি, ছবির সেই বধূ কমলা। বৈকালে চাও লুচি খাইতে গিয়া অনঙ্গ বলিল, হ্যাঁ গো, নির্মল ঠাকুরপো কোথায়? কেন, কি হয়েছে বলো তো? সুধা আমায় একখানা চিঠি লিখেছে, তাতে সে খুব ব্যস্ত হয়ে পড়েছে। লিখেছে নির্মল ঠাকুরপোর কোনো পাত্তা নেই, এতদিন দেশ থেকে এসেছে। কি করে বলবো বলো? ওসব কথার কি উত্তর দেব? সে তো আমায় বলে যায়নি। স্বামীর বিরক্তির সুর অনঙ্গ লক্ষ্য করিল। আজকাল যেন কি হইয়াছে, কথা বলিলে সবসময় রাগ রাগ ভাব। কলিকাতায় আসিয়া এই কিছুদিন হইল এরূপ হইয়াছে স্বামীর। আগে সে কখনো এমন দেখে নাই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নরম সুরে সে জিজ্ঞাসা করিল, আজ রাত্রে কি খাবে? গদাধর স্পষ্টই বিরক্ত হইলেন। এসব জাতীয় মেয়েদের মুখে অন্য কোনো কথা নাই, কেবল খাওয়া আর খাওয়া। কি কথাই বা জানা আছে যে বলিবে? উত্তর দিলেন, সে হলো রাতের কথা, যা হয় এখন খাবে, তা নিয়ে এখন মাথা ব্যথা কিসের? অনঙ্গ এবার রাগ করিল, বলিল, সপ্তাহতেই অমন খিচিয়ে ওঠো কেন আজকাল? বলো তো, মিষ্টি কথায় উত্তর দিতে ভুলে গেলে নাকি? এমন তো ছিলে না দেশে। কি হয়েছে আজকাল তোমার? গদাধর এ কথার উত্তর দিলেন না। সংসার হঠাৎ তাহার কাছে নিতান্ত বিস্বাদ মনে হইল। অনঙ্গ আধময়লা একখানা শাড়ি পরিয়া আছে, মাথার চুল এখনো বাঁধে নাই, কেমন যেন অগোছালো। তাছাড়া ওর মুখ দেখিলেই মনে হয় এই বয়সে বুড়ি হইয়া পড়িয়াছে যেন। কিসের জন্য তিনি এসব করিয়া মাতিয়াছেন? কাহার জন্য পাটের দালালি আর দুপুরের রোদে রোদে মোকামে মোকামে ঘুরিয়া পাটের কেনা বেচা? সত্যিকার জীবনের আমোদ কি তিনি একদিনও পাইয়াছেন? পুরুষ মানুষের মন যা চায় নারীর কাছে, অনঙ্গ কেন কোনো মেয়ের কাছেই কি এতদিন তা পাইয়াছেন? জীবনে তিনি কি দেখিলেন, কি বা পাইলেন? এই কলতলায় ইঁটো বাসনের স্তূপ, ওই আধময়লা ভিজে কাপড়ের রাশি, ওই কয়লা কাঠের গাদা, আলু বেগুনের চুরবিটা, এই সংসার, এই জীবন, ইহাই তিনি চিরকাল দেখিবেন ও জানিবেন।
শচীনকে গ্রামের লোক নিন্দা করে, কিন্তু শচীন তাহার চেয়ে ভালো। সে জীবনকে ভোগ করিয়াছে, তিনি কি করিয়াছেন? কিছুই করেন নাই। অনঙ্গ বলিল, বড় ঠান্ডা পড়েছে, আজ আর কোথাও বেরিয়েও না সন্ধ্যের পর। সন্ধ্যের এখন অনেক দেরি, আড়তের কাজ মেটেনি, সেখানে যেতে হবে এক্ষুনি। কখন আসবে? তা কি করে বলি, কাজ মিটে গেলেই আসবো। ভর্মশাই কি রাত্রে এখানে খাবেন? কেন, সে খাচ্ছে কোথায়? ও বেলা আসেনি? আজ দুদিন তো আসেন না, একটু জিজ্ঞেস করুন তো। দুদিন ভাত রান্না রইল, অথচ লোকটা এলো না, আর তুমিও দেরি করো না। কথা শেষ করিয়াই অনঙ্গ আসিয়া স্বামীর হাত ধরিয়া বলিল, সত্যি আমার উপর তুমি রাগ করনি তো? আজ তুমি সকাল সকাল এসো, গায়ে খেলে কীরকম দেখলে? না দেখলে কিছুই তো শুনিনি, শুনবো এখন। এসো সকাল সকাল, কেমন? গদাধর আড়তে যাইবার পথে ভাবিলেন, কি বিশ্রী জীবন, একঘেয়ে হইয়া উঠিয়াছে, আর ভালো লাগে না এসব। সেই রাত্রেই সন্ধ্যার পরে গদাধর শোভারানীর বাড়ির দরজায় কড়া নাড়িলেন। চাকর আসিয়া বলিল, কে? মিস মিত্র আছেন? মাইজি স্টুডিও থেকে ফেরেননি। কখন আসেন? আজ সকাল সকাল আসবেন বলে গিয়েছেন এই 8টা। ও আচ্ছা, থাক তবে। কিছু বলতে হবে বাবু? না, আচ্ছা থাক, আমি অন্য এক সময় বরং। বলিতে বলিতে দরজার সামনে শোভারানীর মোটর আসিয়া দাঁড়াইল এবং মোটরের দরজা খুলিয়া নামিয়া গদাধরকে দেখিয়া শোভা বিস্ময়ের সুরে বলিল, আপনি এখন কি বলুন তো? গদাধর হঠাৎ যেন সংকুচিত হইয়া ছোট হইয়া গেলেন। কেন এখানে আসিয়াছেন তাহার কি উত্তর দিবেন? নিজেই কি তাহা ভালো বুঝিয়াছেন? বোঝেন নাই, কিন্তু তিনি কোনো কিছুর উত্তর দিবার পূর্বেই শোভা অপেক্ষাকৃত নরম সুরে বলিল, আসুন আসুন, চলুন ওপরে। আপনি যেরকম মানুষ তাতে পাটের আড়তদার হওয়া উচিত ছিল না, কবি হওয়া উচিত ছিল। আসুন। একদিন গদাধর আড়ত হইতে সন্ধ্যার পরে প্রায়ই দেরিতে বাড়ি ফিরিতে লাগিলেন। অনঙ্গ প্রথম প্রথম কত বকিত, রাগ করিত। এত রাত হইবার কারণ কি? শরীর খারাপ হইলে টাকায় কি হইবে? এত পরিশ্রম শরীরে সইবে কেন? ইত্যাদি। গদাধর প্রায়ই কোনো উত্তর দিতেন না। যখন দিতেন তখন নিতান্তই সংক্ষেপে, কি যে তার অর্থ তেমন পরিষ্কার হইত না। বাড়ি ফিরিয়া গদাধর সব দিন খাইতেনও না, না খাইয়া শুইয়া পড়িতেন। অনঙ্গ নিজেদের শোবার ঘরে খাবার আনিয়া যত্ন করিয়া জাল দিয়া ঢাকা দিয়া জাগিয়া বসিয়া থাকে। স্বামী কখন আসিয়া কড়া নাড়িবেন, কারো সাড়া না পাইলে রাগ করিয়া বসিবেন হয়তো। শীত চলিয়া গেল। ফাল্গুনের প্রথম সপ্তাহ। এবার পাটের কাজে বেশ লাভ হইয়াছে। গদাধর সেদিন কথায় কথায় প্রকাশ করিয়াছেন স্ত্রীর কাছে। দোল পূর্ণিমার রাত্রি অনঙ্গ বাড়িতে সত্যনারায়ণের পূজার ব্যবস্থা করিয়াছে। পূজা হইবার পরে আড়তের লোকজন খাওয়ানো হইবে। আশেপাশের 2-4 জন প্রতিবেশীকে নিমন্ত্রণ করা হইয়াছে। আড়তের কর্মচারীদের বসাইয়া লুচি খাওয়ানো হইবে। বাকি সকলকে সত্যনারায়ণের প্রসাদ ও ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি দ্বারা জলযোগ করানো হইবে। অনঙ্গ সারাদিন উপবাস করিয়া আছে। স্বামী ফিরিলে পূজা আরম্ভ হইবে এবং তাহার পর সকলকে খাওয়ানোর ব্যবস্থা। পাশের গলিতে সিধুর মা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বিধবা খোলার ঘর ভাড়া লইয়া বাস করেন। তাহার একটি মাত্র ছেলে সামান্য মাহিনার চাকরি করে। অনঙ্গ তাহাকে এবেলা খাইতে বলিয়াছে। তিনি আসিয়া পূজার নৈবেদ্য গুছাইয়া দিয়াছেন। অনঙ্গ তাহাকে একটু অনুরোধ করিয়াছিল সন্ধ্যার পরে একটু জলযোগ করিতে। তিনি বলিয়াছেন, এখন কেন মা, পুজো আচ্ছা হয়ে যাক। বিধবা মানুষ, একেবারে সকলের শেষে যা হয় কিছু মুখে দেব। তুমি রাজ রানী হও। ভাই, তোমার বড্ড দয়া গরিবের ওপরে। আমার ছেলে তো মাসিমা বলতে অজ্ঞান। সন্ধ্যার পরে পূজা আরম্ভ হইল। লোকজন একে একে আসিতে আরম্ভ করিয়াছে। পাশের বাড়ির ভদ্রলোকেরাও আসিলেন। এখনও গদাধর আসেন নাই। তিনি আসিলেই নিমন্ত্রিতদের খাওয়ানো শুরু হইবে। অনঙ্গ আজ খুব ব্যস্ত। নিজে সে রান্নার তদারক করিয়াছে বৈকাল হইতে। সব দিকে চোখ রাখিয়া চলিতে হইয়াছে, যাহাতে কেহ কোনো ত্রুটি না ধরে। পূজা শেষ হইয়া রাত পড়িল। নিমন্ত্রিত ভদ্রলোকেরা একটু ব্যস্ত হইয়া পড়িয়াছেন। গৃহস্বামী এখনও আসেন নাই। 2-1 জন তাগাদাও দিলেন, তাহাদের সকাল সকাল বাড়ি ফিরিতে হইবে, কাজ আছে অন্যত্র। হরিয়া চাকরকে ডাকিয়া অনঙ্গ বলিল, দেখ তো আড়ত থেকে কেউ এসেছে নাকি। হরিয়া বাহিরের ঘর দেখে আসিয়া বলিল, 4-5 জন এসেছে মাইজি, তবে ভরমশাই আসেননি এখনো। সিধুর মাকে ডাকিয়া অনঙ্গ বলিল, কি করব দিদি, সব খেতে বসিয়ে দিই, কি বলেন? উনি বোধহয় কাজে আটকে পড়েছেন।
ভরমশাই যখন আসেননি তখন দুজনে কাজ শেষ করে চাবি দিয়ে একসাথে আসবেন। এদেরকে বসিয়ে রেখে কি হবে? সিধুর মা বলিলেন, তাই বসিয়ে দাও, আমি সব দিয়ে আসছি গিয়ে, আমায় সাজিয়ে দাও। বাহিরের লোক সব প্রসাদ খাইয়া চলিয়া গেল। আড়তের লোকদের খাওয়াইতে বসাইনো হইল না। গদাধরও ভরমশায়ের অপেক্ষায়। রাত ক্রমে 10টা বাজিল। তখন আর কাহাকেও অভুক্ত রাখিলে ভালো দেখায় না। সিধুর মার পরামর্শে তাহাদেরও বসাইয়া দেওয়া হইল। তাহাদের খাওয়া শেষ হইল তখন রাত প্রায় 11টা। পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রি। গ্যাস ইলেকট্রিকের আলোর বাধা ঠেলিয়াও এখানে ওখানে সমহিমা প্রকাশ করিতেছে। এমন সময় ভরমশাই আসিলেন একা। অনঙ্গ ব্যস্ত হইয়া বাহিরের ঘরের দরজার কাছে আসিয়া ভরমশাইকে বলিল, উনি কই? এত দেরি কেন আপনাদের? ভরমশাই বলিলেন, আমি হাটখোলায় তাগাদায় বেরিয়েছি 9টার আগে, উনি তো তখনই বেরোলেন, আমি ভাবছি এতক্ষণ বুঝি এসেছেন। ভরমশাইয়ের গলার স্বর গম্ভীর। তিনি কি যেন একটা চাপিতে চেষ্টা করিতেছেন। অনঙ্গ ব্যস্ত ভীতকণ্ঠে বলিল, তাহলে উনি কোথায় গেলেন? তার খবরটা একবার নিন, সঙ্গে টাকা কড়ি ছিল নাকি? ভরমশাই ঘাড় নাড়িয়া বলিলেন, না সেসব ছিল না, ভয় নেই কিছু, নইলে কি আমি চুপ করে বসে থাকি বৌমা? তিনি হারিয়েও যাননি বা অন্য কোনো কিছু না। অনঙ্গ অনেকটা আশ্বস্ত হইয়া বলিল, যাক, তবুও বাঁচা গেল। কাজে গিয়ে থাকেন, আসবেন এখন, তার জন্যে ভাবনা নেই, কিন্তু এত রাত হয়ে গেল, বাড়িতে একটা কাজ, তাই বলছি। ভরমশাই গম্ভীর হইয়া বলিলেন, একটা কথা মা, বলি তবে, ভেবেছিলাম বলবো না, কিন্তু না বলেও তো পারি নে। অনঙ্গ ভরমশাইয়ের মুখের ভাবে ভীত হইয়া বলিল, কেন, কি হয়েছে, কি কথা? আমি বলছি, এ কথা যেন বাবুর কানে না ওঠে। আপনাকে মেয়ের মতো দেখি 13 বছরের মেয়ে যখন প্রথম ঘর করতে এলেন, তখন থেকে দেখে আসছি, কথাটা না বলেও পারি নে। উনি আর সেবাবু নেই, এখন কোথায় গিয়ে যে রাত পর্যন্ত থাকেন, সকাল সকাল আড়ত থেকে বেরিয়ে যান, সন্ধ্যের আগেই চলে যান এক একদিন। তারপর শুধু তাই নয়, এসব কথা না বললে বলবেই বাকে, আমি হচ্ছি পুরনো লোক, এক কলমে আজ 25 বছর আপনাদের আড়তে কাজ করছি, আপনার শ্বশুরের আমল থেকে। আজকাল ব্যাংকের টাকা কড়িরও উনি গোলমাল করছেন। সেদিন একটা 1000 টাকার চেক ভাঙাতে গেলেন নিজে, কিন্তু খাতায় জমা করলেন না, নিজের নামে হাওলাতে এই খাতা লেখালেন। এই কমাসের মধ্যে প্রায় 6500 টাকা হাওলাতে লিখেছেন নিজের নামে। এসব ঘোর অব্যবস্থা। উনি যেন কি হয়েছেন, সে বাবু আর নেই, এখন কথা বলতে গেলেই খিচিয়ে ওঠেন, তাই সাহস করে কিছু বলতেও পারি নে। অনঙ্গ পাংশু মুখে সব শুনিয়া কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ভরমশাই বলিলেন, আমার মনে হয় বৌমা, আমাদের সেই গাঁয়েই আমরা ভালো ছিলাম, বেশি টাকার লোভে কলকাতায় এসে ভালো করিনি। অনঙ্গ উদ্বিগ্ন কণ্ঠে বলিল, এখন উপায় কি বলুন ভরমশাই, যা হবার হয়েছে, সে কথা ছেড়ে দিন। আমি তলায় তলায় সন্ধান নিচ্ছি, এখনও ঠিক বুঝতে পারিনি উনি কোথায় যান, কি করেন, তবে লক্ষণ ভালো নয়, সেই দিনেই বুঝেছি, যেদিন বড় তরফের শচীনবাবু ওর সঙ্গে মিশেছে। শচীন আর মাঝে মাঝে আসে নির্মল, তবেই হয়েছে। আপনি ভালো করে সন্ধান নিন ভরমশাই, আমার এই কলকাতা শহরে কেউ আপনার জন্যেই, এক আপনি ছাড়া। আপনি নিজে বুঝে সুঝে ব্যবস্থা করুন, আমিও দেখছি কমাস ধরে উনি অনেক রাত্রে বাড়ি আসেন, আমি কাউকে সে কথা বলিনি। তা আমি ভাবি আড়তের কাজ বেড়েছে বুঝি, তাই রাত হয়। মেয়ে মানুষ, কি বুঝি বলুন? আসুন, আপনি আর কতক্ষণ বসে থাকবেন, খেয়ে নেবেন, চলুন, ভগবান যা করবেন তার উপর হাত নেই, অদৃষ্টে যা আছে ও আর ভেবে কি করব। চোখের জলে অনঙ্গ কথা শেষ করিতে পারিল না। ঠিক সেই রাত্রে বাগমারি রোড ছাড়াইয়া খালধারের বাগান বাড়িতে জলসা বসিয়াছে। গদাধর সেখানে আটকাইয়া পড়িয়াছেন। এই কয় মাসের মধ্যেই শচীনের মধ্যস্থতায় আরও কয়েকটি মেয়ের সঙ্গে গদাধরের আলাপ হইয়াছে। তাহাদের সঙ্গে কথা কইয়া গদাধরের মন ভরিয়া ওঠে। মনে হয় একতাল গ্রামে পাটের বস্তা লইয়া কি করিয়াই না একদিন কাটাইয়াছেন। যৌবনের দিনগুলো একেবারে নষ্ট হইয়াছে। এখানে এই বিলাসের জগতে ইহারা মায়া বিভ্রম জাগাইয়া তোলে। মনে হয় ব্যবসায় যদি করিতে হয় তো এই ফিল্মের ব্যবসা। কতগুলো ম্যানেজার, গোমস্তা, সরকার, দারোয়ান, কুলির কোনো সংস্রব নাই। এমন সব কিশোরী তাহাদের সাথে আলাপ, গানের ঝর্ণাধারা, এমন অন্তরঙ্গতা করিতে জানে, মনে হয় পৃথিবী যেন মায়াপুরী হইয়া ওঠে। ওই শচীন খুব আলগাভাবে কানে মন্ত্র দেয়,
পাটের কারবার তো করেছো, পয়সা পিটছ খুবই, চালু কারবার, পাকা মুহুরি গোমস্তা আছে, সে কাজ তারা অনায়াসে দেখতে পারে। আমি বলি কি, ফিল্মের ব্যবসায় যদি নেমে যাও, এ ব্যবসায় সারা পৃথিবী কি টাকাটা অনায়াসে রোজগার করছে। এ কারবারে লোকসানের কোনো ভয় নাই, শুধু লাভ আর লাভ। তাছাড়া এসব মেয়ে তোমাকে একেবারে। শচীন ওস্তাদ মানুষ, মানুষ চড়াইয়া খায়, জানে কোন টোপে কোন মানুষকে গাঁথা যায়। শচীন বলে, কিচ্ছু না, সামান্য পুঁজি ফেলো, নিজে গাঁট হইয়া সেখানে বসিয়া থাকো, দিনের কাজের হিসাব রাখো, স্টুডিও ভাড়া পাওয়া যায়, ফিল্মের রোল ধারে যত চাও, গাঁট হইতে কিছু টাকা ছাড়ো, ছবির 3 ভাগ 4 ভাগ তোলা হইবা মাত্র ডিস্ট্রিবিউটার আসিয়া কমসে কম আগাম 60-70 হাজার টাকা নিজের তহবিল হইতে বার করিয়া দিবে। তার 5 গুণ টাকা আদায় হইয়া আসিবে ছবি তৈয়ারি হইলে। এই সে ছবি ঘুরিবে সারা বাংলা মুল্লুকে। তার হিন্দি করো হোল ইন্ডিয়া। একখানা ছবির বাংলা হিন্দি দুভার্সনে 1 বছরে নিট লাভ 20-25 লাখ হইবে। 2-4টা দৃষ্টান্তও শচীন দিল। ওইসব কোম্পানির মালিক ফিল্ম কোম্পানির অফিসে কেরানিগিরি করিত 150-200 টাকা মাহিনায়। এদিকে নজর রাখিয়া চলিত। ফস করিয়া মারোয়ারি ক্যাপিটালিস্ট ধরিয়া আজ এত বড় কোম্পানির মালিক। মোটর ছাড়া পথ চলে না। কি প্রকাণ্ড বাড়ি করিয়াছে আলিপুরে, টাকার কুমির বনিয়াছে, কি মান কি ইজ্জত, ছেলেকে বিলাত পাঠাইয়াছে। নিরেট ছেলে একবার বিলাত ঘুরিয়া আসিলেই ব্যাস। গদাধর শোনেন। গদাধরের মনে হয় কারবার ব্যবসা লাভ, শুধু তা নয়, এমন মধুর সংসর্গ, নাচ গান হাসি গল্প এসবের সঙ্গে কোনো পরিচয় ছিল না। সেদিন শোভারানী একটা গান গাহিতেছিল। সে গানের কটি লাইন তাহার কানে মনে মনে সবসময় বাজিতেছে। বসন্ত চলে গেলে হায় রে, চেয়েও দেখিনি তার পানে। গদাধরের কেবলই মনে হয় ও গান তাহারই মনের কথা। জীবনের কতখানি কাটিয়া গেল, পৃথিবীতে এমন রূপ রস গন্ধ তার কোনো পরিচয় তিনি পাইলেন না। এখনো যদিও কিছু পান। আজ এ আসরে শচীন তাহাকে জোর করিয়া ধরিয়া আনিয়াছে, বলিয়াছে ফিল্মের সকলে আসিবে, সকলের সাথে আলাপ করো, মেলামেশা করো, ভালো করিয়া দেখো, শুধু ব্যবসার দিক দিয়া। শচীনের সঙ্গে কতবার কত স্টুডিওয় তিনি গিয়াছেন। আরও কজন ফিল্ম স্টারের সাথে গদাধরের আলাপ পরিচয় হইয়াছে, তাহাদের সকলকেই কত ভালো লাগে। তাহারা যেন অন্য লোকের জীব, গান আর সুর দিয়া তৈরি। তাহারা সকলেই আছে। দোল পূর্ণিমার রাত, 12 মাস খাটিয়া একটা দিন আমোদ না করিলে চলে। এখানে আজ স্টুডিওর অভিনেতা অভিনেত্রীদের আনন্দ সম্মেলন। আজ রাত্রে এইখানেই গদাধরের ফিল্ম স্টুডিও খুলিবার কথাবার্তা হইবে। ঠিক আছে। বাগানটা বেশ বড়, বনেদি, বহুকালের পুরনো প্রমোদ কানন। মাঝখানে যে বাড়ি আছে সেটা দোতলা, অনেকগুলি ঘর উপরে নিচে, মেঝে মার্বেল পাথরে বাঁধানো, দেওয়ালে বিবর্ণ প্রায় বড় বড় অয়েল পেন্টিং, অধিকাংশই নগ্ন নারী মূর্তির ছবি। 19 শতাব্দীর শেষের দিকে কোনো বিলাসী ধনী ব্যক্তি শখ করিয়া বাগানবাড়ি করাইয়া থাকিবেন। সে অতীত ঐশ্বর্য ও শৌখিনতার চিহ্ন এর প্রতি ইষ্টকখণ্ডে। বাগানবাড়ির একটা ঘর তালাবন্ধ, তার মধ্যে অনেক পুরনো বাসনপত্র, ঝাড়, কার্পেট, কোচ, কেদারা, আয়না প্রভৃতি গাদা করা। প্রবাদেই সেই ঘরে মাঝে মাঝে 19 শতাব্দীর মধ্যভাগে আনন্দনারায়ণ ঘোষকে চোগা চাপকান ও সামলা পরিয়া একতারা কাগজ হাতে ঘুরিতে ফিরিতে দেখা গিয়াছে। সেকালের বিখ্যাত অ্যাটর্নি আনন্দনারায়ণ ঘোষের নাম এখনও অনেকেই জানেন। পুকুরধারে শচীন বসিয়াছিল, পাশে গদাধর এবং রেখা বলিয়া একটি মেয়ে। রেখা বলিতেছিল, আমাদের স্টুডিওতে আপনি রোজ বলেন যাব, কই একদিনে তো গেলেন না। গদাধর হঠাৎ জড়িত স্বরে বলিলেন, আড়ত থেকে বেরোইয়া আর তোমাদের স্টুডিও বন্ধ হয়ে যায়। কখন বলো রেখা? না, আমার পার্টটা না দেখলে আপনি আমায় নেবেন কি করে? আরে তোমায় এমনিই নিয়ে নেব, পার্ট দেখতে হবে না। চমৎকার চেহারা তোমার, তোমায় বাদ দিলে কি করে হবে? সুষমা দিদিকেও নিতে হবে। নেব, তুমি যাকে যাকে বলবে তাদের সবাইকে নেব। সুষমা দিদির মতো গান কেউ গাইতে পারবে না, দেখলেন তো সেদিন রুক্মিণীর গানে কেমন জমালে। চমৎকার গান, অমন শুনিনি। শচীন পাশ হইতে বলিল, তুমি যা শোনো সব চমৎকার, গানের তুমি কি বোঝো হে? আর সুষমার গান শুনো, এখন বুঝতে পারবে। সত্যি ওকে বাদ দিয়ে ছবির কাজ চলবে না। একটু বেশি মাইনে চাইছে, তা দিয়েও রাখতে হবে। নীলা, দীপ্তি, ওদেরও দেখো,
এখানে ডাক দাও না, সব মিনি, সুবালা, বড় হেনা, ছোট হেনা। গদাধর ব্যস্তভাবে বলিলেন, না না, এখানে ডেকে কি হবে, থাক সব, আমিই যাচ্ছি। আজ এ পর্যন্তই। দম্পতি উপন্যাসের তৃতীয় ও চতুর্থ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। বন্ধুরা, পরবর্তী অধ্যায়গুলি শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। সকলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।